আচ্ছা, যেটা আজকে করাবো সেটা হচ্ছে তোমার লিকুইড প্রেশার আর অ্যাটমসফেরিক প্রেশারের উপর কিছু টপিক, কিছু জিনিস করাবো। সেটা করানোর আগে মেজারমেন্টের একটা পার্ট আমি করাইনি, যেহেতু সেটা আরপি টানাতে ছিল। এক্সট্রা একটা পার্ট আছে, কয়েকটা এক্সট্রা একটা পার্ট আছে, সেই এক্সট্রা পার্টটা আমি জাস্ট আমি কভার আপ করবো। সো সেই পার্টটা হচ্ছে, অবভিয়াসলি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, সেটা হচ্ছে যে আমরা বাই দ্য প্রিন্সিপাল অফ ফ্লোটেশন। হোয়াট ডু ইউ মিন প্রিন্সিপাল অফ ফ্লোটেশন? প্রিন্সিপাল অফ ফ্লোটেশন আমরা শিখেছিলাম। হোয়াট ইজ প্রিন্সিপাল অফ ফ্লোটেশন? প্রিন্সিপাল অফ ফ্লোটেশন আমাদের কি বলে? প্রিন্সিপাল ফ্লোটেশন আমাদের বলে যে একটা বডি, a body will float in a liquid if the weight of the liquid displaced by it is equal to its weight. তাই তো, এটাই আমার ফ্লোটেশন বলে। সবাই জানি এটা, রাইট? মানে অবভিয়াসলি একটা বডি তখনই ফ্লোট করবে লিকুইডে যখন সেই বডিটার ওয়েট তোমার যতটা লিকুইড তোমার ডিসপ্লেসড করবে, যতটা লিকুইড ডিসপ্লেস করবে তখন তার ইকুয়াল হবে বডি ওয়েটটা, তখনই সে ওইটা ফ্লোট করবে, রাইট? আমরা পড়েছি এই জিনিসটা, তাই তো। মানে বেসিক্যালি তোমার বুয়ান্ট ফোর্স ইকুয়ালস টু তোমার ওয়েট অফ দ্য বডি, তাই তো। দ্যাট ইজ কল্ড দ্য প্রিন্সিপাল অফ ফ্লোটেশন, রাইট? সো এবার আমরা একটা জিনিস প্রুফ করবো এখানে। যেটা প্রুফ করবো সেটা হচ্ছে যে আমরা ভলিউম অফ দ্য ফ্লোটিং বডির সাথে তোমার ডেন্সিটি অফ দ্য লিকুইড, এটা রিলেশন আমরা বার করব। ভলিউম অফ দ্য ফ্লোটিং বডি অ্যান্ড ডেন্সিটি অফ দ্য তোমার কী বলে লিকুইডের আমি একটা রিলেশন বার করবো, ভেরি ইম্পর্টেন্ট রিলেশনটা। তারা রিলেশন বার করবো, সেই রিলেশনটা হচ্ছে তোমার বেসিক্যালি ক্যাপিটাল ভি বাই স্মল ভি ইকুয়ালস টু তোমার স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা যেটা আমাদের কাজে লাগে, যেখানে ভি স্ট্যান্ডস ফর ক্যাপিটাল ভি স্ট্যান্ডস ফর ভলিউম অফ দ্য floating body, obviously, এবং স্মল ভি স্ট্যান্ডস ফর ভলিউম অফ দ্য লিকুইড ডিসপ্লেসড। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার স্মল ডি স্ট্যান্ডস ফর density of the liquid and capital D stands for density of the body. এবার এই ব্যাপার, তাহলে এই রিলেশনটা আমরা প্রুভ করব। কি করে প্রুভ করব? ধরো আমি ধরছি যে একটা বডি যে বডিটার ভলিউম হচ্ছে তোমার ভি, এবং সেটা ফ্লোট করছে। অবভিয়াসলি ফ্লোট করছে কার মধ্যে? ইজ ফ্লোটিং ইন আ লিকুইড অফ ডেন্সিটি ডি। যার ডেন্সিটি একটা লিকুইডের মধ্যে ফ্লো করছে, এবং তার ডেন্সিটি হচ্ছে লিকুইড ডেন্সিটি কত ধরেছি না আমি? ডেন্সিটি লিকুইডের স্মল ডি ধরেছি, ঠিক আছে। এবার আমি ধরছি যে লেট the volume of the displaced liquid যতটা তোমার ডিসপ্লেস করছে তার ভলিউম আমি ধরে নিচ্ছি স্মল ভি, অ্যান্ড অবভিয়াসলি মাই ডেন্সিটি অফ দ্য বডি আমি ধরে নিয়েছি, এখানে আগেই ধরেছিলাম, সেটা হলো আমার ডেন্সিটি অফ দ্য বডি ইকুয়ালস টু ক্যাপিটাল ডি ধরছে। ঠিক আছে, এই অবধি লেখো, আমাকে মুছতে হবে ব্যাপারটাকে।
লিখে নিয়েছো? আচ্ছা, সো এবার আমি এই জিনিসটা প্রুভ করবো, তাও যেটা প্রুভ করবো সেটাকে রেখে লাভ নেই, সেটাকে প্রুভ করি আমরা। ফর্মুলা ছিল ক্যাপিটাল ভি বাই স্মল ভি ইকুয়ালস টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। আচ্ছা, তো আমরা যেটা আমাদের যা যা আমরা সাপোজ ধরেছি সেটা আমরা লিখে নিলাম। এবার আমি কি করব, আমার মাস অফ দ্য বডি, আমার মাস অফ দ্য বডি কত হবে, ভলিউম ইন্টু ডেনসিটি অবভিয়াসলি। তাহলে আমি আমার ভলিউম কত ধরেছিলাম, ভলিউম আমি ক্যাপিটাল ভি ধরেছিলাম, আর ডেনসিটি অফ দ্য বডি কত ধরেছিলাম, ডি ধরেছিলাম, ক্যাপিটাল ডি। আচ্ছা, এবার ওয়েট অফ দ্য বডি যদি আমি ঢোকাই, ওয়েট অফ দ্য বডি যদি আমি বলি, ওয়েট মানে কি, ওয়েট মানে তোমার মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মাস ইন্টু জি। এবার মাস অফ দ্য বডি কত ছিল, মাস অফ দ্য বডি তোমার ছিল ভি ইন্টু ক্যাপিটাল ডি ইন্টু, আর জি তোমার স্মল জি তোমার আছেই এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার আমার মাস অফ দ্য ডিসপ্লেস লিকুইড, মানে যতটা লিকুইড তোমার ডিসপ্লেস হয়েছে কন্টেনার থেকে অবভিয়াসলি, তার মাস কত ধরবো, অবভিয়াসলি স্মল ভি ইন্টু স্মল ডি। এবং তোমার ওয়েট অফ ডিসপ্লেস লিকুইড, ওয়েট অফ ডিসপ্লেস লিকুইড তোমার কত হবে, তোমার হবে হচ্ছে তোমার কত হবে ভাই, আমার কত হবে, ভি মাস ইন্টু জি, দ্যাট ইজ ইকুয়ালস টু মাস তোমার এখানে কত, মাস তোমার এখানে অবভিয়াসলি হবে মাস ইন্টু গ্র্যাভিটি। আমার মাস তোমার এখানে হচ্ছে যে বার করলাম আমি, ভি ইন্টু ডি, স্মল ভি ইন্টু স্মল ডি ইন্টু জি বেরিয়ে গেল আমার, খুব ভালো কথা। এবার আমার অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ফ্লোটেশন, আমার কি জানি আমরা, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ফ্লোটেশন, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ফ্লোটেশন আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ওয়েট অফ দ্য লিকুইড, weight of the liquid, sorry, weight of the liquid, yes, weight of the liquid displaced is equals to weight of the body। এটা আমরা প্রথমেই লিখে নিয়েছিলাম, অ্যাকর্ড প্রিন্সিপাল অফ ফ্লোটেশনও লিখে নিয়েছিলাম, ব্যাপারটা আমরা লিখেছিলাম তো। আচ্ছা, তাহলে ওয়েট অফ দ্য তোমার লিকুইড ডিসপ্লেস কত হবে, ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেস কত আছে আমার, ভি স্মল ভি ইন্টু স্মল ডি ইন্টু জি। ওয়েট অফ দ্য বডি কত আছে প্রথমেই বার করেছি, ভি ইন ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভি ইন্টু ক্যাপিটাল ডি ইন্টু স্মল জি। তাহলে আমার দেখা যাচ্ছে তো, হ্যাঁ, তাহলে আমার একটু সরিয়ে নিই, তাই না। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে জি জি কেটে যাচ্ছে, দুটো জি একই সাথে আছে। তাহলে এখান থেকে আমি এটা এইদিকে লিখছি, এটা লিখছি, তাহলে কি লিখতে পারি আমি লিখতে পারি আমার ভি স্মল ভি ইন্টু ডি ইকুয়ালস টু ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি ইন্টু স্মল ডি ইন্টু ক্যাপিটাল ভি ইন্টু ক্যাপিটাল ডি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যেটা হলো যে আমার ভিটাকে যদি এদিকে নিয়ে আসি, ডিটাকে যদি এদিকে নিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে যে স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইকুয়ালস টু স্মল ক্যাপিটাল ভি বাই স্মল ভি। এটা আমি প্রুভ করতে চেয়েছিলাম। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি এটা হচ্ছে সেটা হলো ইন ওয়ার্ডস যদি আমি লিখতে চাই তাহলে হলো আমার ভলিউম অফ দ্য ফ্লোটিং বডি, ভলিউম অফ ফ্লোটিং বডি, ভলিউম অফ ফ্লোটিং বডি divided by volume of the displaced liquid equals to তোমার density of the liquid small d divided by capital D কত কি ধরেছিলাম ওটাকে আমি, ডেনসিটি অফ বডি। দেখা যাচ্ছে ফুল, এই হচ্ছে ব্যাপার। এবং এই ফর্মুলাটা ডেরাইভ করতে আসে, ঠিক আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে ডেরাইভ করবে, আমি ঠিক যেভাবে লিখেছি ঠিক সেভাবে আর কি এই ব্যাপারটাকে ডেরাইভ করে লিখবে।
এখান থেকে আমি এখানে চলে গেছি কিন্তু, ঠিক আছে? বুঝতে চাইনি ব্যাপারটাকে। ঠিক আমি প্রথম থেকে যা যা লিখেছিলাম ঠিক এইভাবে কিন্তু ডেরাইভ করে ব্যাপারটাকে, এরকমভাবে লিখলেই ফুল মার্কস পাবে। এটা আগের বছর ইউনিটে এসেছিল সেম কোশ্চেনটা, এবার ইউনিট হবে না কিন্তু আগের বছর ইউনিটে এসেছিল। তো এবার একটা জিনিসে আসবো, সেটা হচ্ছে তোমার এবার ফোর্সে আমি একটা জিনিসে আসবো, সেটা ব্যালেন্সিং মোমেন্টস। ব্যালেন্সিং মোমেন্টস, এবার দেখো ব্যালেন্সিং মোমেন্টস বলার আগে ব্যাপারটা আগে একটা জিনিস বলি, যে মোমেন্ট আমরা কি মোমেন্ট আমরা পড়েছি মনে আছে তো? মোমেন্ট কার ওপর ডিপেন্ডেন্ট? বা মোমেন্ট দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে তোমার কার ওপর? ফোর্সের ওপর, যতটা ফোর্স দেবো আমি, এবং সেকেন্ড হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ওপর। এগুলো আমরা আগেই পড়েছি, রাইট? আচ্ছা, এবার কথার বক্তব্য হলো এটা যে মোমেন্ট, ব্যালেন্সিং মোমেন্টটা কী জিনিস, ঠিক আছে? তো ব্যালেন্সিং মোমেন্ট বোঝাতে গেলে একটা সি স দিয়ে আমাকে বোঝাতে হবে। একটা নাগরদোলনা পাবো, নাগরদোলনা সরি সি স, বাংলাটা আমি জানি না। এটা সিসর মাঝখানে একটা পিভট থাকে, যার উপরে তোমার নাগরদোলনাটা ব্যালেন্স থাকে অবভিয়াসলি, রাইট? এবার ধরো এখানে একটা মানুষ আছে, অবজেক্ট আছে, এখানে একটা মানুষ আছে, অবভিয়াসলি দুই কোণে দুটো মানুষ আছে। এবার ধরো এই লোকটা যখন নিচের দিকে যাচ্ছে, যখন সে নিচের দিকে পুশ করছে, তখন সে ডাউনওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তখন সে তোমার ডাউনওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করছে, এবং তো যে লোকটা লেফট সাইডে বসছে সেটা ডাউনওয়ার্ড ফোর্স একটা অ্যাপ্লাই করছে। তাহলে যদি আমি মোমেন্টটা যদি ভাবি, তাহলে মোমেন্টটা অ্যাকচুয়ালি এরকমভাবে কাজ করতে পারি, আমি বলতে পারি। তাহলে এই যে মোমেন্ট, দেখো ঘড়ি যদি আমি যদি একটা ঘড়ি ভাবি, তাহলে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন বলতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন বলতে পারি। তাহলে এই মোমেন্টটাকে আমরা বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। কেন? ঘড়ির ঠিক উল্টো দিকে এটা কাজ করছে মোমেন্টটা। এবার তুমি এটাকে মোমেন্ট কেন বলবে? মোমেন্ট বলবো বিকজ এটা একটা ফোর্স, অবভিয়াসলি ফোর্সটা যদি অ্যাপ্লাই না করি এই যে শিশর নিচে যাবে না। এবার তাহলে মোমেন্ট অফ ফোর্স কেন বলছি? মোমেন্ট অফ ফোর্স বলছি, ফোর্সটা তো বলতে পারতাম, কিন্তু মোমেন্ট অফ ফোর্স কেন বলছি? মোমেন্ট অফ মানে ব্যালেন্সিং মোমেন্ট মানে তো মোমেন্ট অফ ফোর্সই অ্যাকচুয়ালি ওটা। তাহলে মোমেন্ট কেন বলছি? মোমেন্ট এই জন্যই বলছি যে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফার্স্টে তো তোমার এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর সেকেন্ড অফ অল তোমার দেখো এইটা তাহলে আমি বলতে পারি পিভট, তাহলে পিভট থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে তোমার ফোর্সটা কাজ করছে, পিভট থেকে তোমার পারপেন্ডিকুলারলি তোমার এই ফোর্সটা কাজ করছে, সেটাকে তাহলে মোমেন্ট বলতেই পারি। তাহলে এখানে কি মোমেন্ট কাজ করছে? এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কাজ করছে। আর এই জায়গাটা কি মোমেন্ট কাজ করছে? এই জায়গাটা তোমার এই আচ্ছা এই লোকটা, যে লোকটা তোমার রাইট সাইডে আছে সিসয়ের, তাহলে পিভটে এই যে যে তোমার রাইট সাইডে আছে, তাহলে সেখানেও তাহলে সে একটা ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে, এবং সেই ফোর্সটাও তোমার পিভট থেকে তোমার পারপেন্ডিকুলারলি বলতে পারি। তাহলে এই ফোর্সটা কীরকম হচ্ছে? এই ফোর্সটা তোমার ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে, বলতে পারি এটা ক্লকওয়াইজ মোমেন্ট অবভিয়াসলি। এবার তাহলে এই সিসটা কখন ব্যালেন্স করবে? যখন এই ধরো এটা সিস, এটা ধরো সিস, এটা উপরে নামছে নিচে নামছে, উপরে নিচে নিচে, কখন সেটা ব্যালেন্স হবে? কখন এটা স্ট্রেট থাকবে? কখন এটা স্ট্রেট থাকবে? যখন দ্য অ্যামাউন্ট অফ অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্স, দ্য অ্যামাউন্ট অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট উইল বি ইকুয়ালস টু দ্য অ্যামাউন্ট অফ ক্লকওয়াইজ মোমেন্ট। যতটা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক ততটাই যদি ক্লকওয়াইজ মোমেন্ট যদি ঠিক ততটাই তো ক্লকওয়াইজ মোমেন্ট তোমার যদি অ্যাপ্লাই করা হয়, তাহলেই এই নাগরদোলনার বা সরি এই সিসটা তোমার ব্যালেন্স হবে। তাহলে আমি বলতে পারি যে the moments will be balanced if the sum of anti-clockwise moment
ইজ ইকুয়ালস টু সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট। যখন অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের সাথে তোমার ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল হবে তখন সেটাকে আমি মোমেন্ট বলতে পারবো। খুব সহজ কথা, মোমেন্টটা ব্যালেন্স বলতে পারবো, রাইট? বা অর দ্য সিসঅ উইল বি ব্যালেন্স। খুব সিম্পল ব্যাপার, মোমেন্টটা ব্যালেন্স হবে, মোমেন্ট ব্যালেন্স হবে নাহলে তোমার সিসঅটা তোমার ব্যালেন্স হবে। এবার তাহলে কি করে ব্যালেন্স করতে, সাম অফ দ্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কি করে আমি সাম অফ দ্য ক্লকওয়াইজ মোমেন্টের সাথে আমি সেম করতে পারবো? আমার প্রশ্ন হচ্ছে এটা, যে সাম অফ দ্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আমি কি করে সাম অফ দ্য ক্লকওয়াইজ মোমেন্টের সাথে আমি ইকুয়াল করতে পারবো? কি করে ইকুয়াল করতে পারবো? আমরা জানি যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা দুটোর ক্ষেত্রে তোমার ফোর্স এক, এও যতটা ফোর্স অ্যাপ্লাই করছে এও ততটা ফোর্স অ্যাপ্লাই করছে। ধর এও 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, এও 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে তোমার সিসঅটা ব্যালেন্স হতে পারে ফোর্স যদি সেম হয়। বা তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এখান পিভট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো 2 মিটার, এরও ধরো 2 মিটার, এরও 2 মিটার, এরও 2, পারপেন্ডিকুলার ডিস্টেন্স পিভট থেকে তো সেম হয়, তাহলে তো মোমেন্ট অফ তোমার মানে ব্যালেন্সিং মোমেন্ট তোমার ইকুয়াল হবে। মানে তোমার ওয়েট এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্স যখন তোমার সেম হবে তখন এই সিসঅটা তোমার ব্যালেন্স হবে। তো সিসঅটা ব্যালেন্স হলে তোমার সাম অফ দ্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল সাম অফ দ্য ক্লকওয়াইজ মোমেন্ট হবে। ঠিক আছে, এবার ধরো আমার যেটা কথা, যে এটা সেম ওয়েট তো হলো, এখানে যত যে আছে তার যে ওয়েট অ্যাপ্লাই, তার যে ফোর্স, সেটাকে ওয়েট ধরছি আমি, তো সে যতটা ওয়েট অ্যাপ্লাই করবে এখানে ততটাই সে তার ওয়েট, সেম ওয়েট, দুটো বডি সেম ওয়েট ধর, তাহলে আমার ব্যালেন্স হলো। কিন্তু পিভটটা সবসময় মাঝখানেই থাকে, অলওয়েজ পিভটটা আমার সবসময় মাঝখানেই থাকে। সো মোটামুটি নাগরদোলে যে সিসঅতে যে পিভট থাকে সেটা অবভিয়াসলি মাঝখানে থাকে, তাহলে দুটো ওয়েট, ফার্স্ট কন্ডিশনে আমি আসছি যে দুটো সেম ওয়েট, পারপেন্ডিকুলার ধরে নিচ্ছি সেম, আমি ধরে নিচ্ছি পারপেন্ডিকুলার সেম, তাহলে দুটো সেম ওয়েট যদি থাকে তাহলে তোমার সাম অফ দ্য ক্লকওয়াইজ মোমেন্ট উইল বি ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। খুব অবভিয়াস ব্যাপারটা। এবার দেখো সেকেন্ড যে ব্যাপারটা, সেকেন্ড যে কন্ডিশনটা, যদি আমার দুজনে যদি ধরো এখানে যে লোকটা এখানে বসে আছে, এখানে একটা লোক বসে আছে অবভিয়াসলি, তাহলে এ আর কি তোমার বলেছে তোমার 500 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, আচ্ছা ধরো 400 নিউটন বা ফোর্স অ্যাপ্লাই করছে, এখানে যে লোকটা আছে সে তোমার 800 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে। The weight are different for two persons. The weight, people with different weights. ঠিক আছে, সো আমাকে বলেছে যে তাহলে অবভিয়াসলি ওয়েট যদি ডিফারেন্ট হয় তাহলে আমি কি করে আমার মোমেন্টটাকে ইকুয়াল করবো, আমার সাম অফ দ্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু ক্লকওয়াইজ মোমেন্ট কি করে ইকুয়াল করবো? তো যদি দুজনে যদি সেম ফোর্স, যদি ডিফারেন্ট ফোর্স, মানে ডিফারেন্ট ফোর্স অ্যাপ্লাই করবে, তো তখন আমি কি করব, আমি আমার যে পিভটের যে ডিস্টেন্সটা, পিভটের সাথে যে ডিস্টেন্সটা আছে সেটা আমি চেঞ্জ করে দেবো। কীরকম চেঞ্জ করে দেবো? ধরো প্রথমে এটা ছিল, এখান থেকে এটা 2 মিটার, ধরো এখান থেকে এটা 2 মিটার, এখান থেকেও এটা 2 মিটার, রাইট? তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার মোমেন্টটাকে আমাকে ফোর্সটাকে ইকুয়াল রাখতে হবে, মোমেন্ট অফ ফোর্সটাকে আমাকে ইকুয়াল রাখতে হবে, মোমেন্ট অফ ফোর্সটা তোমার দুটো ক্ষেত্রেই আমাকে ইকুয়াল রাখতে হবে। ইকুয়াল কী করে রাখবো? তাহলে আমি আমার যে ডিস্টেন্সটাকে যদি কমিয়ে দিই, কারণ দেখো এখানে আমার মোমেন্ট অফ ফোর্স কত আসে, এই কেসে আমার কত আছে মোমেন্ট অফ ফোর্স, 400 ইন্টু 2 800 নিউটন। কিন্তু এইখানে আমার এই জায়গাটা যদি আমি ইকুয়াল করতে চাই, তাহলে আমার
যদি এটা যদি আমি A1 ধরছি, এটা A2 ধরছি, এটা আমার A1 হচ্ছে, তাহলে মোমেন্ট অফ ফোর্স অ্যাট A2, যদি আমি এখানে ফোর্স সেম করতে চাই তাহলে কি করব, আমি এটাকে হাফ করে এটাকে চেঞ্জ করতে পারবো না, বলেছি পিপল দুটো ডিফারেন্ট ওয়েট, মানুষটা কেটে আমি অর্ধেক করতে পারবো না, তাহলে কি করতে পারবো, আমি ডিস্টেন্সটাকে পাল্টাতে পারবো, ডিস্টেন্স চেঞ্জ করে আমি 1 মিটার রাখতে পারবো, মানে অবজেক্টটাকে এখানে না রেখে, এখান থেকে 2 মিটার, তো এখানে না রেখে যদি অবজেক্টটা যদি 1 মিটার দূরে মানে এরকম জায়গায় রাখি, ওটা এখান থেকে অবধি তোমার 1 মিটার, তাহলে দেখো তোমার 800 ইন্টু 1 করলাম, মোমেন্ট অফ ফোর্স সেমই হলো, এলো কি, তাহলে আমি কী করতে হবে, যদি আমার ডিফারেন্ট ওয়েট, যদি আমার দুটো ডিফারেন্ট ওয়েটের লোক যদি বসে সিসতে, তাহলে আমি ব্যালেন্সটা কী করে সেম করবো, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা চেঞ্জ করে দিই, পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি চেঞ্জ করে দিই আমরা, তাহলেই তোমার ওদের দুজনের ফোর্স, আমার তো ফোর্সটাকে এক করতে হবে না, ওয়েটটা তো এক করতে পারবো না, মানুষটাকে তো কেটে বাদ দিতে পারি না আমি, তাই না, আমি যেটা কী করতে পারি, আমি আমার ওয়েট তো কমাতে পারবো না, ওকে বলতে পারে ভাই তুই ওয়েট কমি 400 নিউটন, 400 ওয়েটটা কমিয়ে নে তোর, আমি তাই কী বলতে পারি, সে ওয়েট কমাতে পারবে না, এখন সিজ হয়ে বসে গেছে, ওয়েট কী করে কমাবে, তাই সেরকম কী করতে পারে, সেটা করতে পারে, সেটা সে আরেকটু কাছে গিয়ে বসতে পারে, শিশুটার পিভটের কাছে, অবভিয়াসলি পিভট একটু কাছে গিয়ে বসতে পারে, যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স চেঞ্জ হয়ে যায় বা হাফ হয়ে যায়, তাহলে তোমার মোমেন্ট অফ ফোর্স আবার দুটোর মোমেন্ট অফ ফোর্স তোমার ইকুয়াল হবে, এই হচ্ছে ব্যাপার। তো এরকম তোমার অঙ্ক আসে, ধরো আমি শর্টে অঙ্কগুলো বলছি, একটা অঙ্ক ধরো আমাকে বললো যে ফার্স্ট পার্সন যে আছে, এটাই পিস্টন দিয়ে বোঝাতে চাইবো, অঙ্কগুলো পরে পিস্টন দিয়ে বোঝাবো পরে, এটা ছোট্ট একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। ধরো একটা লোক, সেম অঙ্কটা আমি ধরো একটা নিউমেরিক্যাল দিয়ে বলছি, ধরো একটা লোক, দুটো লোক অফ ডিফারেন্ট ওয়েট বসেছে, ওকে, দুটো লোক ডিফারেন্ট ওয়েট অফ দ্য এন্ড অফ দ্য সিসা বসেছে, একজনের ওয়েট হচ্ছে 500 নিউটন, ফার্স্ট পার্সনে ফোর্স এক্সার্ট করছে 500 নিউটন, আর সেকেন্ড পার্সনে সে ফোর্স এক্সার্ট করছে তোমার 1000 নিউটন। ফার্স্ট পার্সন সে ফোর্স অ্যাপ্লাই করছে 500 নিউটন, সেকেন্ড যে পার্সন সে আর কি ফোর্স অ্যাপ্লাই করে 1000 নিউটন, ঠিক আছে। তাহলে বলেছে তো প্রথম লোকটা যে আছে, সে তোমার 10 মিটার ফ্রম দ্য পিভটে বসে আছে, রাইট, আমাকে এইটা বার করতে বলেছে, আই হ্যাভ টু ফাইন্ড দিস, তাহলে কত ডিস্টেন্সে বসবে, তাহলে আমার যেটা তোমার মোমেন্ট অফ ফোর্স উইল বি ইকুয়াল, মোমেন্ট অফ ফোর্স বা ব্যালেন্সিং মোমেন্ট, হোয়াট এভার, মোমেন্ট অফ ব্যালেন্সিং মোমেন্ট উইল বি ইকুয়াল, সেকেন্ড পাশে কত ডিস্টেন্সে বসে পিভট থেকে, মানে বেসিক্যালি কি আমার ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি 500 ইন্টু 10 ইকুয়ালস টু, দুজনের ফোর্স ইকুয়াল হবে, 500 এটা ইন্টু এটা ফোর্স বেরিয়ে গেল, ইন্টু 1000 ইন্টু এটা জানি না, এটাকে এক্স ধরে নাও, তাহলে এক্স ইকুয়ালস টু কত আসছে, 5 ইন্টু 100 বাই 1000, তাহলে একটা 0 0 কেটে গেল, একটা 0 0 কেটে গেল, একটা 0 0 কেটে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু আমার 5 মিটার বেরিয়ে গেল। এই এরকমভাবে ছোটো ছোটো নিউমেরিক্যালস স্কুলে করায়, কিন্তু আমি পরীক্ষা আজ পর্যন্ত আসতে দেখিনি, মাঝে মাঝে স্কুলে করিয়ে দেয় অঙ্কগুলো, নিউমেরিক্যালসগুলো, এগুলো আসে মোটামুটি একটু মাঝে মাঝে করিয়ে ফিরিয়ে, পরীক্ষা আমি খুব দেখি না আসতে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যে পার্টটা যাবো, আমি আবার লিকুইড প্রেশারে চলে আসছি, ঠিক আছে। আচ্ছা, আমি আবার লিকুইড প্রেশার চলে আসি, লিকুইড প্রেশার যে পার্টটায় আসছি, এবার লিকুইড প্রেশার যে পার্টটায় আসছে সেটা হচ্ছে আমি প্যাসকেল ল, আমি আগের দিন প্যাসকেল ল পড়াবো। সো প্যাসকেল ল, হোয়াট ইজ প্যাসকেল ল, তো আমরা জানি যে প্রেশার অ্যাট আ লিকুইড, প্রেশার অফ আ লিকুইড অ্যাট এনি পয়েন্ট when we ignore the atmospheric pressure, atmospheric যদি ইগনোর করে যাই, তাহলে প্রেশার ফর্মুলা কী হবে, এইচ রো জি, তাই তো, সেখানে এইচ হচ্ছে হাইট, রো হচ্ছে তোমার ডেন্সিটি অফ দ্য লিকুইড, জি হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন টু গ্র্যাভিটি, তাই তো। এবার ধরো একটা কন্টেনারে জল আছে, এমনি জল আছে, ঠিক আছে। এবার আমি দেখো ভালো করে,
এবার আমি দেখো ভালো করে, এই যে ধরছি, দেখো কি ব্যাপারটাই করছি, দেখো এটা স্টেশনারি লিকুইড, ঠিক আছে। ধরো এবার এই পয়েন্টে, এটা ধরো পয়েন্ট এক্স, এটা হলো পয়েন্ট ওয়াই। তাহলে দেখো আমি দুটো পয়েন্ট নিচ্ছি, একটা পয়েন্ট এক্স, একটা পয়েন্ট ওয়াই আমার লিকুইড। তাহলে এই পয়েন্টের মধ্যে, দুটো পয়েন্টের মধ্যে প্রেশার যেটা, এই পয়েন্টের মধ্যে প্রেশার ডিফারেন্স যেটা, প্রেশার ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, প্রেজেন্স ডিফারেন্স লিখে দিয়েছি, প্রেশার ডিফারেন্স, প্রেশার ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই কার উপর ডিপেন্ড করবে? এদের মধ্যে যে ভার্টিক্যাল যে হাইটটা আছে, এদের মধ্যে যে ভার্টিক্যাল হাইট আছে, যেটাকে আমি ডেল্টা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, যদি ডেল্টা এইচ দিয়ে রিপ্রেজেন্ট, এই দুটো হাইট, এদের মধ্যে যে হাইটের মধ্যে ডিফারেন্সটা, এদের মধ্যে হাইটের মধ্যে ডিফারেন্সটা, সেই হাইটের মধ্যে ডিফারেন্সের উপর তোমার ডিপেন্ড করবে দুটো এর মধ্যে প্রেশারটা, ঠিক আছে। এবার ধরো এই পয়েন্টে যদি, ধরো এই পয়েন্টে যদি আমি প্রেশারটা যদি ইনক্রিজ করে দিই, অ্যাট পয়েন্ট এক্সে যদি প্রেশার ইনক্রিজ করে দিই, তাহলে আমাকে প্রেশার ওয়াইতেও সেই সেম প্রেশার ইনক্রিজ করতে হবে, তাই না? যদি আমি এদের দুজনের প্রেশারটা যদি সেম রাখতে চাই, এতে যদি আমি দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স অফ দ্য প্রেশার যেটা আছে সেটা সেম রাখতে চাই, তাহলে যদি আমি এক্স পয়েন্টে যতটা প্রেশার আমি অ্যাপ্লাই করবো, ওয়াইতেও আমাকে ঠিক ততটাই আমাকে প্রেশার অ্যাপ্লাই করতে হবে, তাহলে ডিফারেন্স অফ দ্য প্রেশার সেম থাকবে। তো দুজনের মধ্যে ডিফারেন্স অফ দ্য প্রেশারটা তোমার সেম থাকলে তো উল্টো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবং আমি এটা দেখতে পারবো যে প্রেশার এক্সার্টেড অ্যাট আ পয়েন্ট এক্স, এই পয়েন্টের ওপরে, ইজ ইকুয়ালস টু দ্য প্রেশার এক্সার্টেড অ্যাট পয়েন্ট ওয়াই। আমি দেখতে পাচ্ছি এক্স এর উপর যতটা প্রেশার অ্যাপ্লাই হচ্ছে, ঠিক ততটাই প্রেশার তোমার পয়েন্ট ওয়াইতে তোমার অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে প্যাসকেল ল, দিস ইজ দ্য প্যাসকেল ল। তো প্যাসকেল ল উইথ ডেফিনেশন যদি লিখি, আমরা লিখবো যে প্যাসকেল ল কি বলে? প্যাসকেল ল বলে দ্য প্রেশার এক্সার্টেড, লিখে নাও, নোটসে আবার লেখা থাকবে যদিও, তাও লিখে নাও, প্রেশার এক্সার্টেড এনিওয়্যার ইন আ কনফাইন্ড লিকুইড। আমি একটা কনফাইন্ড লিকুইডে যে কোনো জায়গায়, যে কোনো পয়েন্টে যদি প্রেশার অ্যাপ্লাই করি, ধরো এখানে করছি, এখানে করছি, এখানে করছি, এখানে করছি, এখানে করছি, এখানে করছি, এখানে, যে কোনো জায়গায়, এটা তো বাইরে হয়ে গেল লিকুইডের, যে কোনো জায়গায় প্রেশার অ্যাপ্লাই করছি, দিস প্রেশার উইল বি কনফাইন্ড লিকুইড, অবভিয়াসলি লিকুইডটা একটা জায়গায় হোল্ড করা আছে, মানে ফ্লো করে যাচ্ছে না, একটা জায়গায় তোমার হোল্ড করে রেখে দিচ্ছে ইয়েটাকে, ছড়িয়ে যাচ্ছে না, লিকুইড একটা জায়গায় আটকে আছে। কনফাইন্ড লিকুইড ইজ transmitted equally and undiminished in all direction throughout the liquid. লিকুইডের চারিপাশে তোমার যাই প্রেশার তুমি অ্যাপ্লাই করো, যে কোনো পয়েন্টে তুমি লিক প্রেশার অ্যাপ্লাই করো না কেন, সেই প্রেশারটা তোমার সেম থাকবে থ্রুআউট দ্য লিকুইড। মানে তুমি প্রেশার তুমি যেখানেই অ্যাপ্লাই করো না কেন, লিকুইডের যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করো না কেন, সেই প্রেশারটা তোমার ইকুয়ালি এক্সার্ট হবে। মানে এখানে ঠিক যতটা তোমার প্রেশার আছে, এই পয়েন্টে তোমার যতটা প্রেশার আছে, এই পয়েন্টটাও সেম, এই পয়েন্টটাও সেম, এই পয়েন্টটাও সেম, এই পয়েন্টটাও সেম, যে কোনো পয়েন্টে তোমার প্রেশার তোমার ইকুয়ালি তোমার এক্সার্ট করবে, মানে বেরোবে। যদি আমি বলি যে ট্রান্সমিটেড হবে বা বেরোবে, একই প্রেশার তোমার চারিদিক দিয়ে লিকুইডের যে কোনো পয়েন্ট দিয়ে তোমার বেরোবে, যে কোনো পয়েন্টে তোমার ইকুয়াল প্রেশার তোমার এক্সার্ট করবে থ্রু এনি ডাইরেকশন, যে কোনো ডাইরেকশন দিয়ে তোমার ইকুয়ালি প্রেশার এক্সার্ট করবে। সেটা আমরা একটা এক্সপেরিমেন্ট দিয়ে করবো, একটা এক্সপেরিমেন্ট দিয়ে করবো। তো প্যাসকেলের একটা আমরা অ্যাপ্লিকেশন দেখবো একটা। তো দেখো এখানে একটা কি করেছি আমি, এখানে আমি একটা তোমার গ্লাস ফ্লাস্ক নিয়েছি, ঠিক আছে, এবং তার পাশে ন্যারো 4টে টিউব বেরোচ্ছে, বলছি 4টে টিউব তোমার 4টে পয়েন্ট থেকে বেরোচ্ছে।
এটা ধরো একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা, মানে চারটে হাইট থেকে, চারটে ডিফারেন্ট হাইট থেকে বেরোচ্ছে, পাতি কথা বলতে গেলে চারটে ডিফারেন্ট হাইট থেকে বেরোচ্ছে, রাইট? এবার দেখো আমি কী করেছি, তো এদের মধ্যে যে ইনিশিয়াল লেভেল মানে এই পাইপ, অবভিয়াসলি যখন যদি এখান থেকে পাইপ বার করি তাহলে সেই চারটে পাইপের তোমার রিডিং নেওয়া হচ্ছে এবং এই চারটে পাইপ তোমার একই হাইট তোমার শো করছে, সেম হাইট তোমার শো করছে, ঠিক আছে? সেম হাইট তোমার শো করছে, একদম সেম হাইট, ঠিক আছে? সো হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স পড়েছিলাম যে তারা অবভিয়াসলি সেম হাইট, লিকুইড 6 ইজ ওল্ড লেভেল, তো সেম হাইট তারা শো করবে অবভিয়াসলি। এবার দেখো, এবার মজার ব্যাপারটা দেখো, আমি যখন, তো যেই সেম হাইটটা আসবে সেই সেম হাইটটাকে আমি ডটেড লাইন দিয়ে আমি মার্ক করে রাখবো। এবার যদি আমি ওপর দিয়ে একটা পিস্টন যদি রাখি আমি ওপরে, এবার পিস্টনটা যদি প্রেস করি আমি জলের ওপর, তাহলে পিস্টন প্রেশার অ্যাপ্লাই করবে, তোমার প্রেশার অ্যাপ্লাই করবে। আমি দেখবো যে চারটে পাইপ থেকেই তোমার লিকুইড যেটা বেরোচ্ছে, ওয়াটার যেটা বেরোচ্ছে, সেটা তোমার সেম হাইটে তোমার ফ্লো করছে, একদম সেম হাইটে তোমার ওয়াটার তোমার রাইজ করছে, ঠিক আছে? তাহলে এতে আমি কি এখানে কনক্লুশন কি পেলাম? কনক্লুশন পেলাম যে প্রেশার অ্যাপ্লাইড, লিখে নাও এটা, প্রেশার অ্যাপ্লাইড টু দ্য এনক্লোজ লিকুইড, pressure applied to a enclosed liquid is transmitted equally in all directions. Everywhere, equal in all direction, everywhere inside the liquid. ঠিক আছে? লিকুইডের মধ্যে তোমার সেম প্রেশার তোমার অ্যাপ্লাই করবে এবং যাতে তোমার লিকুইড যেই হাইটেই তোমার থাকুক না কেন, কিন্তু তোমার প্রেশারটা তোমার দেখো সেম প্রেশার এক্সার্ট করছে বলেই তো তোমার কি বলে, এই যে ওয়াটার ইজ রিচিং দ্য সেম হাইট। ওয়াটার যেটা জেট থেকে বেরোচ্ছে, টিউব থেকে বেরোচ্ছে, তো তোমার সেম হাইট তোমার গেইন করছে আর কি, সেম হাইট তোমার গেইন করছে অবভিয়াসলি, ঠিক আছে? এটা একটা প্যাসকেল লয়ের আমি একটা অ্যাপ্লিকেশন বলতে পারি। ডিফারেন্ট হাইট, যে কোনো ডিফারেন্ট হাইট, ডিফারেন্ট হাইট H1, এটা H2, এটা H3, H4 নিলাম, ডিফারেন্ট হাইটে তোমার প্রেশার অ্যাপ্লাই করা হচ্ছে, ডিফারেন্ট হাইটে তোমার প্রেশার অ্যাপ্লাই করা হচ্ছে, তো ওয়াটার থেকে কিন্তু জেট স্প্রে থেকে কিন্তু ইকুয়াল প্রেশারে তোমার একই হাইটে, হাইটটা কী বোঝে, হাইটটা এখানে প্রেশার বোঝানো হচ্ছে, যত বেশি প্রেশার তত বেশি হাইট হবে, কিন্তু এখানে সবকটার আমি লেভেল আমি সেম দেখছি, ওয়াটারে যে ফ্লো মানে যে বেরোচ্ছে আর কি, তার যে হাইট তোমার সেম চারটে জায়গায়, তার মানে বুঝতে পারছি চারটে জায়গায় তোমার ইকুয়ালি প্রেশার এক্সার্ট করছে, সেটাই তোমার প্যাসকেল ল, তাই না? আচ্ছা, তো এবার আমরা সেটা যে অ্যাপ্লিকেশন অফ প্যাসকেল ল, তো প্যাসকেল লর কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে, বেশি সবচেয়ে বড় এক্সাম হচ্ছে হাইড্রোলিক মেশিন, যেগুলো হাইড্রোলিক ব্রেকস হয়, যেগুলো তোমার কী বলে হাইড্রোলিক জ্যাক যেগুলো হয় আর কি, মানে যেখান দিয়ে আর কি লিকুইড ওয়াটার তোমার ট্রান্সমিট করে একটা জায়গা থেকে একটা জায়গায়, তোমার ওয়াটার ট্রান্সমিট করে এইসব মেশিনগুলোতে, বেসিক্যালি হাইড্রোলিক মেশিনস বলো, যেমন হাইড্রোলিক মেশিনে তোমার ওয়াটার একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সমিট করে, তো সেই মেশিনসগুলো এই প্যাসকেল লয়ের অ্যাপ্লিকেশনে তোমার কাজ করে। তো আমি যদি দেখো, এবার কিছু পার্ট আমরা আসবো, কিছু পার্টে তোমাদের সব পার্ট এখানে করতে হবে না, কিছু পার্টই আমি টাচ করবো, যেগুলো তোমাদের দরকার, যেগুলো থেকে কোয়েশ্চেন আসে ক্লাস 8-এ, সেগুলোই আমি টাচ করবো, আসে না বেশিরভাগ কোয়েশ্চেন 8 থেকেই আসে, বাট 9-এর কিছু পার্ট আমি টাচ করবো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলো তোমার ছোটো ছোটো অবজেক্টিভস তোমাদের আসতে পারে। যেমন আমি যেটা ফার্স্ট হচ্ছে যে প্রিন্সিপাল অফ হাইড্রোলিক্স মেশিন, কি প্রিন্সিপালে তোমার একটা হাইড্রোলিক মেশিন তোমার কাজ করে, ঠিক আছে? তো হাইড্রোলিক মেশিন যে প্রিন্সিপালে তোমার কাজ করে, সেই প্রিন্সিপালটা হচ্ছে যে আ স্মল ফোর্স, ভালো করে শুনে নেবে আগে, হয়তো প্রথমে কিছু বুঝতে পারবে না, একটু শুনে নাও একটু। আ স্মল ফোর্স ইজ অ্যাপ্লাইড
অ্যাপ্লাইড অন আ স্মলার পিস্টন, বলছে যে একটা স্মলার পিস্টনের ওপরে, ছোট পিস্টনের ওপরে তোমার যদি ছোট ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেই ছোট ফোর্সটা কি করবে, সেই ছোট ফোর্সটা অদ্ভুতভাবে একটা তোমার লার্জার ফোর্স তৈরি করবে। সে তোমার একটা লার্জার ফোর্স তৈরি করবে কার ওপরে, অন দ্য বিগার পিস্টন, যেটা তোমার বিগার পিস্টন আছে সেই বিগার পিস্টনের ওপরে তোমার লার্জার একটা ফোর্স তোমার তৈরি করবে। হাইড্রোলিক মেশিন কি প্রিন্সিপালে কাজ করছে, হাইড্রোলিক মেশিনে তোমার দুটো পিস্টন, তাহলে বোঝা যাচ্ছে একটা লার্জার পিস্টন আছে, একটা বিগার পিস্টন আছে, স্মলার পিস্টন আছে। স্মলার পিস্টনে যখন তোমার একটা ছোট ফোর্স তৈরি করবে, সেই ছোট ফোর্সটা কী হবে, ছোট ফোর্সটা ট্রান্সমিট হয়ে তোমার একটা লার্জ ফোর্স তৈরি করবে, সেই লার্জ ফোর্স তোমার কোথায় হবে, লার্জ ফোর্স তোমার বিগার পিস্টনের মধ্যে তোমার হবে। আচ্ছা, তো এটা কিভাবে আমি দেখাতে পারি, এটা আমি কিভাবে দেখাতে পারি, তো এটা করার জন্য আমি একটা তোমার একটা ডায়াগ্রাম আঁকি ছোট, ঠিক আছে। তো দেখো এই আমার ডায়াগ্রামটা, তো এখানে এটা করছি যে আমি দুটো ভেসেল নিচ্ছি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে তোমার কিউ, একটা পি একটা হচ্ছে তোমার কিউ, ঠিক আছে। এবং এটা এই দুটো একটা তোমার সিলিন্ড্রিক্যাল টিউব, যেটা হচ্ছে আর নাম দিয়েছি, সে আর দিয়ে তোমার কানেক্টেড, ঠিক আছে, এই আর দিয়ে তোমার কানেক্টেড, খুব ভালো কথা। এবারে ভেসেলের মধ্যে লিকুইড আছে, খুব ভালো কথা, এবং তারা দুটো পিস্টন দিয়ে তো কানেক্টেড, একটা তো পিস্টন এ, আরেকটা তোমার পিস্টন বি। এই যে পিস্টনটা দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে। এবং যেটা ব্যাপার সেটা হলো যে আমি দেখতে পাচ্ছি আমি পিস্টন পিটা, সে পিস্টনটা ছোট, তাই না, পিস্টন বি তোমার ডায়ামিটার ছোট, আর পিস্টনের তোমার ডায়ামিটার ছোট, আর পিস্টন বি এর আমি দেখছি ডায়ামিটার অনেক বড়, তাই না। আচ্ছা, এবার আমি ধরছি লেট দ্য এরিয়া অফ ক্রস সেকশন of let the area of cross section of the vessel P be A1। আমি ধরছি এই যে আমার ক্রস সেকশনটা পুরোটা, এই পুরো ক্রস সেকশনটাকে মানে এরিয়াটাকে আমি ধরে নিচ্ছি আমার A1, তাহলে আমি বলতে পারি এই জায়গাটা আমার পুরোটা A1, এই পুরো জায়গাটা অবভিয়াসলি। আচ্ছা, এবার আমি ধরছি দ্য এরিয়া অফ ক্রস সেকশন of the vessel Q, Q এর ভেসেলের ক্রস সেকশন হচ্ছে তোমার, এরিয়া হচ্ছে তোমার, আমি ধরছি A2, ঠিক আছে। তো এটাকে আমি ধরে নিচ্ছি আমার A2 ধরে নিলাম আমি, ঠিক আছে। এবার যেটা ব্যাপার হলো ভালো করে দেখবে, এবার যেটা ব্যাপার সেটা ভালো করে দেখবে, তাহলে আমি এখানে আমার যে পুরো ক্রস সেকশনটাকে, এখান থেকে ক্রস সেকশনটাকে আমি A2 ধরে নিলাম, ঠিক আছে। এবার ভালো করে দেখো, তাহলে আমি যদি এর উপরে ওয়েট যদি চাপিয়ে দিই, এটা পিস্টন তো, এর উপরে আমি ওয়েট চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে সেই ওয়েটটাকে বা সেই ফোর্সটাকে আমি পিস্টন এর ওপরে আমি ধরছি তোমার F1, ধরতেই পারি। আর এই ধরো আমি এখানে আরেকটা ওয়েট চাপিয়ে দিলাম, এবং সেখানে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই, ওয়েট থাকলে তার ফোর্স অ্যাপ্লাই হবে, সেটাকে আমি F2 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার কি ব্যাপারটা কি হবে বলো তো, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসকেল ল আমি বলতে পারি যে এই যে পয়েন্ট এতে, পিস্টন এতে তোমার যতটা প্রেশার এক্সার্ট করছে সেটা তোমার লিকুইড দিয়ে ট্রান্সমিট হবে, লিকুইড দিয়ে এই দিয়ে মানে এখান দিয়ে ট্রান্সমিট হয়ে তোমার পিস্টন বিতে গিয়ে তোমার ঢুকবে। এই প্রেশারটা তুমি যতটা প্রেশার দেবে সেই প্রেশারটা কোথায় গিয়ে ঢুকবে, তোমার পিস্টন বিতে গিয়ে ঢুকবে।
তাই না? তাহলে এর ফলে তোমার কী হবে ভালো করে দেখো, এর ফলে তোমার পিস্টন এ, তাহলে পিস্টন এ যদি ফোর্স অ্যাপ্লাই করে তাহলে পিস্টন এ তাহলে ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই হবে, আর পিস্টন বিতে তোমার একটা আপওয়ার্ড ফোর্স তোমার অ্যাপ্লাই হবে অবভিয়াসলি। এই প্রেশারটাই যে এখানে যাচ্ছে, প্রেশারটা ট্রান্সমিট হয়ে এখানে যাচ্ছে, এই প্রেশারটা তো বড় কি ওপরে উঠে যাবে, তাহলে পিস্টন তোমার উপরে উঠে যাবে, তাই না? কিন্তু এদের দুজনের যে প্রেশারটা দ্যাট উইল বি ইকুয়াল। মানে আমি যদি এই প্রেশারটাকে ধরো, এই প্রেশারটাকে ধরো আমি P1 যদি নিয়ে নিই, ওকে সরি এটা কেন P1 নিই, ধরো এটাকে এই প্রেশারটাকে যদি আমি P1 নিই এখানে প্রেশারটাকে, আর এটা যদি P2 নিই, তাহলে অ্যাকর্ডিং টু Pascal law we can write that P1 equals to P2, P1 equals to P2 আমি লিখতে পারি তো। এবার ধরো ভালো করে বুঝবে, আমি ধরো আমার পিস্টন বিতে ভালো করে জায়গাটা বুঝবে, পিস্টন বিতে আর ইজ দ্য পিস্টন বি, দিস ইজ ওয়ার ইজ দ্য পিস্টন বি, দিস ইজ দ্য পিস্টন বি। তো পিস্টন বিতে আমি যে আপওয়ার্ড যে ফোর্সটা আমি নেব, পিস্টন বিতে আমার কি ফোর্স আপওয়ার্ড ফোর্স আসছে, সেই ফোর্সটাকে আমি F2 নিয়েছিলাম, তার যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে আমি F2 নিয়েছিলাম অফকোর্স, তাই না? প্রেশার অন পিস্টন বি, প্রেশার অন পিস্টন বি এর ওপর যে পিস্টনটা প্রেশারটা অ্যাপ্লাই হয়েছে সেটা আমি কি লিখতে পারি, প্রেশার ইকুয়ালস টু কি ফোর্স বাই এরিয়া। তাহলে এখানে আমি লিখতে পারি আমার এখানে প্রেশার কত P2, P2 ইকুয়ালস টু F2, আর এরিয়া কত, এরিয়া হচ্ছে A2, P2 ইকুয়ালস টু F2 বাই A2 লিখতে পারি। আর ঠিক সেরকমভাবে আমি আমার যে প্রেশার অন পিস্টনে দেখা যাচ্ছে তো, প্রেশার অন পিস্টনে আমি লিখতে পারি P1 ইকুয়ালস টু F1 বাই A2 A1। অবভিয়াসলি এখানে পিস্টনেতে আমার ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে F1, আর এরিয়া কত A1, তাহলে P1 ইকুয়ালস টু F1 বাই A1 লিখতে পারি। এবার প্যাসকেল লতে কি বলছে ভাই, প্যাসকেল লতে বলছে আমার যে P1 ইকুয়ালস টু P2, তাহলে P1 ইকুয়ালস টু P2 মানে কি লিখতে পারি, আমি লিখতে পারি ভালো করে দেখবে F1 বাই A1 ইকুয়ালস টু F2 বাই A2, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, বা এটাকে অনেক সময় ঘুরিয়ে লেখা হয়, এটাকেই ফর্মুলা ধরতে পারো, কোনো অসুবিধা নেই, F1 বাই A1 ইকুয়ালস F2 বাই A2, আর এটাকেই অনেক সময় একটু ঘুরিয়ে আর কি লেখা হয় তোমার, মানে ফোর্সগুলোকে একসাথে, মানে ফোর্সের নিচে যদি ফোর্স লিখি, এরিয়ার নিচে যদি এরিয়া লিখি, তো ব্যাপারটা দ্বারা এরকম F2 বাই F1, জাস্ট আমি এটা ক্রস মাল্টিপ্লাই করলাম, F2 বাই F1 নিচে চলে গেলো ইকুয়ালস টু তোমার A2 বাই A1। এখানে জাস্ট এই ফর্মুলাতে ফোর্সের জায়গায় ফোর্সের নিচে ফোর্স, এরিয়ার নিচে এরিয়া লিখলাম আমি, জাস্ট দেখা যাচ্ছে তো। এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা লিখেছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, F2 বাই F1 ইকুয়ালস টু A2 বাই A1। এটা আমি আবার লিখছি, দেখো কোথায় লিখি, ওপরে লিখি, হ্যাঁ প্রিন্সিপালটা সরিয়ে দিই, প্রিন্সিপাল রেখে লাভ, লিখতে পারি এটাকে F2 বাই F1 ইকুয়ালস টু A2 বাই A1। এই ফর্মুলা দিয়ে আমাদের প্রচুর নিউমেরিক্যালস নামে ভাই, প্রচুর নিউমেরিক্যালস। ঠিক আছে, আমি করবো, হ্যাঁ এক্ষুনি করবো, ওয়েট। তো তাহলে এখানে দেখো, তো নিউমেরিক্যালস করার আগে একটা জিনিস বলি, তো এখানে আমার A2 যেটা আমার অ্যাকচুয়ালি এরিয়া অফ দ্য সেকেন্ড পিস্টন, অবভিয়াসলি তোমার বেশি এরিয়া অফ দ্য ফার্স্ট পিস্টনের থেকে, লিখতে পারি A2 ইজ গ্রেটার দ্যান A1 অবভিয়াসলি। আর যদি A2 ইজ গ্রেটার দ্যান A1 হয় তাহলে অবভিয়াসলি দেয়ারফর F2 ইজ অলসো গ্রেটার দ্যান F1। তাহলে বেসিক্যালি কি হচ্ছে দেখো, F2 যদি গ্রেটার দ্যান F1 যদি হয়, তাহলে এখানে যে ফোর্স, যে F1 যেটা সেই ফোর্সটা কী করছে, সেই ফোর্সটাই তোমার F2 ক্রিয়েট করছে।
F1টাতে F2 ক্রিয়েট করছে, তাই না? প্রেশার হচ্ছে বলে এই প্রেশারটাই যেখানে যাচ্ছে, তাহলে এই ফোর্সটাই তোমার এই F2টা ক্রিয়েট করছে। তাহলে এই যে স্মল ফোর্স যেটা F1 আর কি, সেটা দিয়ে তোমার যেটা পিস্টন এতে অ্যাপ্লাই করা হচ্ছে, ভালো করে বুঝবে, যেটা তোমার পিস্টন এতে অ্যাপ্লাই করা হচ্ছে, সেই ফোর্সটা তোমার কি করছে, সেই ফোর্সটাই তোমার F2 তৈরি করছে। সেই ফোর্সটাই তোমার F2 তৈরি করছে। F2টা কোথায় তৈরি করছে? F2টা তোমার বিগার পিস্টনের উপর ইউজ করছে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে তোমার F1 ছিল, F1টাতে F2 হয়েছে, F1টাই F2 হয়েছে। তাহলে এখানে আমি হাইড্রোলিক মেশিনে দেখতে পাচ্ছি আমার ফোর্সটা এখানে তোমার, বা হাইড্রোলিক মেশিনটা তোমার, এটা যেটা হাইড্রোলিক মেশিন ধরি, এই হাইড্রোলিক মেশিন, এটা হাইড্রোলিক মেশিন আমি ধরছি, ঠিক আছে? হাইড্রোলিক মেশিন এই প্রিন্সিপালি কাজ করে। তো হাইড্রোলিক মেশিন অ্যাক্টস অ্যাজ আ ফোর্স মাল্টিপ্লায়ার। কেন ফোর্স মাল্টিপ্লায়ার? কেন F1টাই তো F2 তৈরি করছে। আমার F1 যেটা ভাই, সেটাই তো আমার F2 তৈরি করছে, তাই তো? আমার F1টা F2 তৈরি, F1টা স্মল ফোর্স ছিল, সেটা তোমার পিস্টন এর ওপর জাস্ট এরিয়া কম, তার উপর অ্যাপ্লাই হচ্ছিল। সেই ফোর্সটাই কি হলো, তোমার যেটা লার্জার পিস্টন, যেটা A2 এর ওপরে বা লার্জার পিস্টনের ওপরে তোমার, বা যেটা আমার বি আর কি, তার উপরে F2 তৈরি করছে। F1টাই তোমার স্মলার ফোর্সটাই গিয়ে তোমার লার্জার পিস্টনে F2 তৈরি হচ্ছে। এখানে তোমার একটা ছোট্ট ফোর্স তোমার গিয়ে সেটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। এখানে কে করছে সেটা? সেটা তোমার হাইড্রোলিক মেশিন করছে, এবং সেই জন্যই আমরা হাইড্রোলিক মেশিনকে ফোর্স মাল্টিপ্লায়ার বলি। এটা কোশ্চেন আসে, ওয়াই হাইড্রোলিক মেশিনস অ্যাক্টস অ্যাজ আ ফোর্স মাল্টিপ্লায়ার, নোটসে পেয়ে যাবে এই পার্টটা। এটা মানে এর যে পার্টটা বললাম আর কি, কেন ফোর্স মাল্টিপ্লায়ার হয়, সেই পার্টটা মানে অ্যাজ আ থিওরি পার্ট, সেটা পেয়ে যাবে ওখানে। আমি তো বলেই দিলাম মুখে কীভাবে কেন করে আর কি। আচ্ছা, ঠিক আছে। নিউমেরিক্স করার আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে হাইড্রোলিক মেশিনসের ব্যাপারে। তো বললো এটা হাইড্রোলিক মেশিন, তো এরকম হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক প্রেস আছে, হাইড্রোলিক জ্যাক আছে, ঠিক আছে? তো হাইড্রোলিক প্রেশারের তোমার যে ফিগারটা, ওটা অনেকটা একই রকম, শুধু তোমার এখানে তোমার কী বলে, তোমার এখানে শুধু কয়েকটা তোমার লিভার অ্যাপ্লাই করা থাকে, ঠিক আছে? ওটা লিভার তোমার অ্যাপ্লাই করা থাকে, ঠিক আছে? বাকি মোটামুটি সেম। তো ডায়াগ্রাম আসে না কোনো দিন, ঠিক আছে? বাট যেটা আসে সেটা হচ্ছে যে হাইড্রোলিক মেশিন ওই একই কাজে লাগে, যে কোনো কি কম্প্রেস করতে লাগে আর কি। তো হাইড্রোলিক মেশিনের যদি আমরা ইউজেসে যদি আসি, হাইড্রোলিক মেশিনে হাইড্রোলিক প্রেস যেটা পড়ছিলাম, ডায়াগ্রামটা দেখবে বইতে আছে, আসে না ডায়াগ্রাম কোনোদিন আসে না, শুধু দেখার মানে ছবি দেখার জন্য বলছিলাম জাস্ট, ঠিক আছে? আমি পাঠিয়ে দেবো যে নোটসের মধ্যে ডায়াগ্রামটা আছে। তো হাইড্রোলিক প্রেশার ইউজেস আসে পরীক্ষায় অনেক সময়, যে হাইড্রোলিক প্রেশার কী কাজে লাগে অ্যাকচুয়ালি, সেটা অনেক সময় আসে। সো তো কটন যে তোমার প্রেস করার জন্য আর কি, ঠিক আছে? তোমার যে কটন তোমাকে, ঠিক আছে, তোমাদের ওই অনেক সময় দেখবে যে শীতকালে যে তোমার বানানো হয় না কুইল্টস, যেগুলো আর কি, যেগুলো গায়ে দিলে খুব আরাম লাগে আর কি, সেখানে কি কটনগুলোকে প্রেস করা হয়, ঠিক আছে? সো ফর প্রেসিং cotton belts and goods like quilts, books etc. মানে বই অনেক সময় প্রেস করা, মানে ইয়ে করে কম্প্রেস করার জন্য, বা কটন তুলো, বেসিক্যালি তুলোকে প্রেস করার জন্য অনেক সময় তো হাইড্রোলিক প্রেস ইউজ করা হয়, ঠিক আছে? সুগার, এটা লিখে রাখো কিন্তু, হ্যাঁ, ফর use for extracting the juice from sugar cane, বা সুগার বিয়ার থেকে জুসটা এক্সট্রাক্ট করার জন্য, ঠিক আছে? এবং তোমার ফর স্কুইজিং অয়েল আউট অফ কটন সিডস অ্যান্ড লিনসিড, এই সিডগুলো থেকে তোমার তেল বার করার জন্য হাইড্রোলিক প্রেস ইউজ করে। তো এটা আসে। তো এবার আমরা কিছু নিউমেরিক্যালসে দেখাই, যে আমরা যে বলছিলাম না হাইড্রোলিক, এটা জাস্ট এটা নোটসের মতন করে লিখে রাখো, আসলে এইভাবে কোশ্চেন চলে, রাইট টু ইউজ দ্য হাইড্রোলিক প্রেস বলে। সো এবার কিছু নিউমেরিক্যালসে আমরা আসছি, ঠিক আছে?
এবার কিছু হাইড্রোলিক মেশিনের নিউমেরিক্যালস এর উপরে আসি। তো ধরো in a hydraulic machine, the ratio of the cross sectional area of two pistons are 1:10 বলে দিও। তাহলে বলেছে what will be the force needed what will be the force needed on the smaller piston to overcome a force of 100 Newton, to overcome a force of তোমার 100 Newton। ঠিক আছে, to overcome a force of 100 Newton, ঠিক আছে, on the wider piston। বলে যে ছোট পিস্টনের ওপরে কত ফোর্স আমার অ্যাপ্লাই করতে হবে যাতে সে ফোর্স অন দ্য ওয়াইডার পিস্টনে গিয়ে তোমার 100 নিউটন তোমার ফোর্স অ্যাপ্লাই হয়। মানে পাতিকতা আমার হচ্ছে তোমার F1 বার করতে বলেছে, মানে ফোর্স অন দ্য স্মলার পিস্টন আমাকে বার করতে বলেছে। স্মলার পিস্টনটা তোমার লার্জার পিস্টনের উপর ফোর্স অ্যাপ্লাই করছে, অবভিয়াসলি 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে। তো পাতিকতা আমাকে ফোর্স অন দ্য স্মলার নিউটন আমাকে বার করতে, ফোর্স অন দ্য স্মলার পিস্টন আমাকে বার করতে বলেছে। সো এটা আমি কী করে বার করবো? অবভিয়াসলি একটা ফর্মুলা আছে আমাদের, তাই না? তো সেটা করার আগে আমি দেখি একটা জিনিস দেখে নিই যে আমাকে বলেছে যে রেশিও অফ দ্য ক্রস সেকশন এরিয়া। তাহলে ওয়ানটা অবভিয়াসলি ছোট পিস্টনের ক্রস সেকশন অবভিয়াসলি, তাহলে A1:A2 যদি নিই দ্যাট ইজ ইকুয়াল টু 1:10 বলে দিয়েছে। ওকে, so what will be the force needed on the smaller piston to overcome a force of 100 Newton on the wider piston? এবার তাহলে এখানে মানে আমাকে ছোট পিস্টনটার উপর ফোর্স বার করতে বলেছে, তাহলে আমি F1টা আমি জানি না, F1 বার করতে হবে, অ্যান্ড F2 বলে দিয়েছে কত তোমার 100 নিউটন, রাইট? এবার আমরা কি জানি বাই দ্য প্রিন্সিপাল অফ হাইড্রোলিক মেশিন? আমরা জানি যে P2 = P1, এটা আমরা জানি। তাহলে আমার এখানে যদি আমি A1কে 1 ধরি আর A2কে যদি 100 ধরি আর F2কে যদি 100 ধরি, তাহলে F1 আমাকে বার করতে হবে। তাহলে ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল হচ্ছে F1/A1 = F2/A2। তাহলে F1 কত? F1 জানি না, A2 কত, A1 কত 1, তাহলে F1/1 = F2 হচ্ছে তোমার কত? F2 হচ্ছে তোমার 100 আর A2 হচ্ছে তোমার 10, এটা কেটে গেল। F1 = তোমার আসছে 10 নিউটন। তাহলে ছোট পিস্টনের ওপর বাই 10 নিউটন ফোর্স তোমার অ্যাপ্লাই করা হবে। আচ্ছা, সেকেন্ড নিউমেরিক্যালসে যাচ্ছি। তো সেকেন্ড নিউমেরিক্যাল আমায় কি বলেছে? সেকেন্ড নিউমেরিক্যালস আমায় বলেছে যে দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ দ্য প্রেস প্লাঞ্জার, দ্য এরিয়া অফ দ্য cross section of a press plunger, মানে piston আর কি, অ্যাকচুয়ালি press plunger piston of a hydraulic press is 4 meters square। ঠিক আছে, এবার বলে যে it is required to overcome
আর রেজিস্টিভ load of 400 kgf on it. ঠিক আছে, এবার বলেছে the calculate, আমি কোশ্চেনটা কপি করে নি, calculate the force required on the pump, the force required on the pump plunger, মানে কতটা ফোর্স লাগবে বেসিক্যালি, if the area of cross section of the pump plunger is 0.01 meter square. ঠিক আছে, কোশ্চেন আমি একটু ভেঙে ভেঙে বলি, বলেছে দ্য এরিয়া অফ আ ক্রস সেকশন, দ্য এরিয়া বলেছে একটা ক্রস প্রেস প্লাঞ্জারের, মানে একটা অবভিয়াসলি পিস্টনে ধরছে প্রেস প্লাঞ্জার মানে এখানে, তারপরে 4 মিটার স্কোয়ার এবং সে লোড অ্যাপ্লাই করছে 400 কেজিএফ। তাহলে যেই প্রেস প্লাঞ্জারটার এরিয়া হচ্ছে 0.01 মিটার স্কোয়ার, তার ফোর্স কত হবে? তাহলে দেখো এটার তাহলে দেখো 0.1 মিটার, 0.01 মিটার স্কোয়ার বেশি না 4 মিটার স্কোয়ার বেশি? 4 মিটার স্কোয়ার বেশি। তার মানে ধরে নিলাম যে আমার এই যে 4 মিটার স্কোয়ারে যে প্রেস প্লাঞ্জারটা এটা দেওয়া হয় সেটা বড় পিস্টন, বড় পিস্টনে বেশি ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে আমি এখানে 4 মিটার স্কোয়ারটা আমার কী হয়ে যাবে? 4 মিটার স্কোয়ারটা আমার যেটা বড় অ্যাকচুয়ালি, মানে তোমার মানে বড় যেটা অ্যাকচুয়ালি আমার F2 যেটা, তাই না? বড় ফোর্সটাকে আমরা F2 ধরি, তাহলে F2 হচ্ছে আমার কত? F2 আমাকে বলেছে 400 কেজিএফ বলে দিয়েছে। আর আমি এটাকে আমি বড় এরিয়াটাকে A2 ধরি, A2 ইকুয়ালস টু 4 মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার যেটা ব্যাপার হলো যে আমাকে বার করতে বলেছে, আচ্ছা তাহলে আমাকে 0.0 মিটার স্কোয়ার দিয়ে F1 আমাকে দিয়ে দিয়েছে, F1 না সরি A1 দিয়ে দিয়েছে আমাকে 0.01 মিটার স্কোয়ার, রাইট? তাকে বার করতে কি হবে? আমাকে বার করতে হবে, আমাকে F1 বার করতে বলেছে, রাইট? আচ্ছা, তাহলে 4 কেজিএফ আর নিউটন একই ইউনিট অবভিয়াসলি আমরা জানি, ঠিক আছে? কেজি তোমার আলাদা, কিন্তু কেজিএফ বা নিউটন একই ইউনিট। সো কোনো প্রবলেম, ইউনিটে কোনো প্রবলেম নেই আমাদের এখানে। সো আমাদের তাহলে বাই দ্য ল অফ প্যাসকেল ল আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে তোমার P1 ইকুয়ালস টু P2 অবভিয়াসলি, অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা করে আসছি আমরা। P1 ইকুয়ালস টু P2 আমরা এই ব্যাপারটা অনেকক্ষণ ধরে করে আসছি, ঠিক আছে? তো P1 ইকুয়ালস টু P2। সো এবার দেখো ব্যাপারটা, যে ব্যাপারটার কথা আমি আসি। সো P1 ইকুয়ালস টু P2, খুব ভালো কথা। এবার তাহলে আমার P1 কি? আমার P1 অবভিয়াসলি মানে P1 মানে হচ্ছে F1 বাই A1, আর P2 মানে কি? আমার F2 বাই A2। তাহলে আমার F1 কত? F1 জানি না। A1 কত? A1 হচ্ছে আমার 0.01। F2 কত? F2 400। E2 কত? 4। তাহলে এটা কাটলাম আমি, 100 হয়ে গেল, তাই তো? তাহলে F1 ইকুয়ালস টু কত হলো? F1 ইকুয়ালস টু 100 ইন্টু 0.01, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। কত হবে? ইউনিট কিসে ছিল? কেজিএফ এ ছিল, এই ইউনিটটা আমি কেজিএফ এই লিখে দিলাম। বোঝাতে পেরেছি হোপফুলি ব্যাপারটাকে, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারবো অবভিয়াসলি এগুলো, ঠিক আছে? আমি ক্লাস ওয়ার্কের জন্য নোটস করতে দেবো বা হোমওয়ার্কে দেবো, হোয়াট এভার, দেখি কতক্ষণ চলে ভিডিওটা, তার উপর ডিপেন্ড করে ক্লাস ওয়ার্ক দেবো কি দেবো না। যাই হোক, এবার দেখো আরেকটা নিউমেরালস করাচ্ছি। The diameter
of neck and bottom of a bottle are two are 2 centimeter and 10 centimeter respectively. ঠিক আছে, তো লিখতে পারি the bottle is completely filled with oil. ঠিক আছে, if the cork in the neck is pressed with a force of 1.2 kgf. ওটা বোঝাচ্ছে লিখে নি আগে বড় অঙ্ক। What is the force exerted on the bottom of the bottle? বটলের নিচে তোমার কি ফোর্স, তোমার কতটা ফোর্স তোমার অ্যাপ্লাইড হচ্ছে, মানে বেসিক্যালি একটা বোতলের দুটো ডায়ামিটার দিয়েছে, একটা 2 সেন্টিমিটার বলেছে, একটা 10 সেন্টিমিটার বলেছে। ঠিক আছে, বোতলটা পুরোপুরি তোমার ওয়াটার দিয়ে ফিল আপ হয়েছে। ঠিক আছে, সো যদি আমি ধরো একটা বোতলের তোমার মুখের ডায়ামিটার এত আর নিচের ডায়ামিটার ধরো তোমার কত বলেছে, যত বলেছে অবভিয়াসলি 10 সেন্টিমিটার, উপরের ডায়ামিটার 2 সেন্টিমিটার, নিচের ডায়ামিটার তোমার 10 সেন্টিমিটার। ওকে, এবার বলা হয়েছে যে পুরোটা অয়েল দিয়ে ফিল আপ করেছে এবং এখানে তোমার মুখে একটা পিস্টন অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে, সেই পিস্টনটা তোমার 1.2 kgf তোমার ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে তোমার নিচে বলেছে ভাই, আমার নিচে বলেছে কত ফোর্স অ্যাপ্লাই হবে, তাহলে এই ফোর্সটাই তো এক্সাক্ট হবে এখানে। এইখানে কত ফোর্স তোমার অ্যাপ্লাই হবে, এখানে ফোর্সটা তোমার বার করতে বলেছে। এখানে তোমাকে ভাই ফোর্সটা তোমাকে বার করতে বলেছে, ভালো কথা, ফোর্সটা বার করতে বলেছে। এবার কিন্তু আমার কথা হচ্ছে তাহলে বেসিক্যালি আমি সেম ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে কোথাও এরিয়া বলে দেয়নি ভাই, এখানে আমাকে ডায়ামিটার বলেছে। প্রবলেম হচ্ছে এটাই, আমাকে এখানে ডায়ামিটার বলেছে। ঠিক আছে, তাহলে আমি ডায়ামিটার অফ দ্য নেক অফ দ্য বোতল তাকে আমি যা বলেছে 2 সেন্টিমিটার ধরেছি আছে আমার, আর D2 আমি নেক আমার বটম অফ দ্য বোতল যেটা সেটাকে আমি ধরেছি আমার 10 সেন্টিমিটার। ঠিক আছে, আমার D1 হচ্ছে নেক অফ দ্য বোতল 2 সেন্টিমিটার, আর D2 হচ্ছে নেক অফ দ্য বটম, সেটা হলো দ্যাট ইজ আমার 10 সেন্টিমিটার। খুব ভালো কথা। এবার যেটা ব্যাপার হলো যে আমার আর ফোর্স অন দ্য নেক। এবার দেখো এর ডায়ামিটার ছোট, এর ডায়ামিটার নেকের ডায়ামিটার ছোট, নেকের ডায়ামিটার যদি ছোট হয় তাহলে আমার এরিয়াও ছোট হবে অবভিয়াসলি, আর এরিয়া যদি ছোট হয় তাহলে ফোর্স তো কম হবে, লেস ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে এটাকে আমি ফোর্স অন দ্য নেকে কী ধরবো, F1 ধরবো না F2 ধরবো? F1 ধরবো, মানে যেটা ফোর্স কম সেটাকে আমি F1 ধরবো। F1 ইকুয়ালস টু আমার 1.2 kgf। অসুবিধা নেই, এখনো যা বলেছে করছি আমি। আচ্ছা, তারপর তাহলে কি বার করতে হবে, প্রেশার এক্সার্টেড, ফোর্স এক্সার্টেড দ্য বটম অফ দ্য বোতল, তাহলে এখানকার ফোর্সটা বার করতে বলেছে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি, এটা ডায়ামিটার বেশি হলে এরিয়া বেশি,
যদি এরিয়া বেশি হয় তাহলে তোমার ফোর্স বেশি, তাহলে ফোর্স বেশি হলো তাহলে এটা তোমার F2 হয়ে গেল। এটা তোমার কি হয়ে গেল ভাই, আমার F2 হয়ে গেল, তাই তো? তাহলে F2 বার করতে বলেছে আমাকে কোশ্চেনে, কিন্তু প্রবলেম তো একটাই ভাই, যে আমি আমার এরিয়া তো জানি না। আমার তো ফর্মুলা কি ছিল প্রেসারের, মানে আমার যে প্যাসকেলের যে ফর্মুলা আমরা যে ইউজ করছি হাইড্রোলিক মেশিনসে, সেটা কী ছিল, F1/F2 = A1/A2, কিন্তু এরিয়াই নেই। কী করে বার করব, কী করে বার করব? এখানে দেখো বেসিক্যালি যদি এটা সার্কেল, তাই না? এখানে ডায়ামিটার বলতে, তাহলে ইট হ্যাজ টু বি আ সার্কেল, রাইট? তাহলে সার্কেলের, এবার দেখো একটা সার্কেলের আমরা এরিয়া কি জানি, একটা সার্কেলের এরিয়া আমরা জানি, এরিয়া অফ আ সার্কেল, আমি জাস্ট এরিয়া লিখছি, আমি এরিয়া অফ আ সার্কেল আমি কি জানি, এরিয়া আমি জানি πr², তাই জানি তো, রাইট? এবার যদি রেডিয়াসটা কি, অ্যাকচুয়ালি রেডিয়াসটা হচ্ছে তোমার ডায়ামিটারের অর্ধেক, ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করে রেডিয়াস আমরা পাই, তাহলে আর কে আমি কি লিখতে পারি, আর কে আমি d1 d/2 তার হোল স্কয়ার লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়ালস টু πd²/4 লিখতে পারি, অবভিয়াসলি। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব এখানে, যেখানে তোমার আমার ফোর্স, আমার যেখানে এরিয়া দেওয়া নেই, ডায়ামিটার দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি ভালো করে দেখো, তাহলে এখানে আমার যে এরিয়া অফ দ্য তোমার, তাহলে আমার এরিয়া অফ দ্য লিখেছি, এটা আমার লেখার কি দরকার, যাই হোক। তো আমার দেখো ভালো করে, তাহলে আমি বাই দ্য প্রিন্সিপাল হাইড্রোলিক মেশিন আমি কি লিখতে পারি, বাই দ্য প্রিন্সিপাল হাইড্রোলিক মেশিন আমরা জানি P1 = P2, এটা আমরা সবাই জানি, রাইট? তাহলে P1 মানে কি, F1/A1 = F2/A2। এবার আমি এরিয়ার জায়গায় আমি লিখতে পারি, আমার স্পেয়ারের এরিয়ার জায়গায় আমি লিখতে পারি, A1 এর জায়গায় লিখতে পারি আমি পাই, যদি আমি A1 নিই তাহলে আমি D1 নেব। যদি এরিয়া অফ ফার্স্ট আমি যদি নিই, এরিয়া অফ ফার্স্ট আমি যদি নিই, তাহলে আমি এরিয়া অফ দ্য নেক যদি নিই আমি, তাহলে এরিয়া ডায়ামিটার অফ দ্য পিস্টন এবং এরিয়া অফ দ্য যদি নেক নিই, তাহলে ডায়ামিটার অফ দ্য পিস্টন, ডায়ামিটার অফ দ্য নেক নিতে হবে। ডায়ামিটার অফ দ্য নেক কত ছিল আমার, আচ্ছা আগে ফর্মুলাটা বসিয়ে দিই, তাহলে আমি d1/2 হোল স্কয়ার হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু F2 ডিভাইডেড বাই পাই ইন্টু d2/2 তার হোল স্কয়ার হয়ে গেল। এটাই হলো তো, কেন D2 মানে যেহেতু আমি সেকেন্ড এরিয়াটা A2 নিয়েছি, তাহলে তার এরিয়া তোমার ডায়ামিটার তোমার D2 হবে, অফকোর্স। সো আমার যে ব্যাপারটা ভালো করে দেখো, এবার দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা কোনো কাজে লাগছে না আমার, নিচে নিচে নিচে। সো আমার F1/πd1/2 হোল স্কয়ার আর π2/πd2/2 তার হোল স্কয়ার, ঠিক আছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। এবার যেটা ব্যাপার হচ্ছে যে আমি কি বার করতে চাই, আমি F2 বার করতে চাই, তাহলে এখান থেকে আমি F2 = লিখতে পারি, এখান থেকে আমি F2 = লিখতে পারি আমার F2 এখানে রেখে দিলাম, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, F2 = লিখতে পারি আমার F1 বাই আমি লিখতে পারি হচ্ছে তোমার F1/F2 লিখে দেবো, না F2 তো লেখা যাবে না, F1 বাই তোমার আচ্ছা একটা কাজ করো, এখান থেকে একটা কাজ করো, দেখো এখানে ভালো করে দেখো, এই জিনিসটা ভালো করে দেখো, এখানে আমার পাই কেটে গেল, রাইট? 2a² 4 তাহলে 2 2 কেটে গেল, তাহলে পরে কি থাকলো, পরে থাকলো আমার F1 বাই তোমার d1² = F2/d2², এটা আমার পড়ে থাকলো। আর F1 কত আমার, F1 হচ্ছে আমার
F1 আমার কত রে ভাই? F1 হচ্ছে আমার কত? F1 হচ্ছে F1 বলে দেয়নি, F1 না F1 বলেছে আমার কত 1.2 kgf বলে দিয়েছে। এখান থেকে তো আমার F2 কত আসছে? F2 আসছে আমার, F2 বার করতে পারে, তাহলে F2 ইকুয়ালস টু 1.2 বাই, এটা উপরে চলে গেল, তাহলে 1.2, D2টা উপরে চলে গেল, মাল্টিপ্লাই হয়ে গেল F1 এর সাথে, তাহলে 1.2 ইন্টু তোমার D কত, D2 বড় তোমার 10 অবভিয়াসলি, তাহলে 10 হোল স্কোয়ার ডিভাইডেড বাই D1 কত, D1 হচ্ছে তোমার 2 তার স্কোয়ার, F2 কত বের হচ্ছে 1.2 ইন্টু 10 স্কোয়ার মানে 100, মানে 120 বাই 40 ইকুয়ালস টু 30 কেজি। হয়ে গেল, ভালো অঙ্ক এটা, বেশ ভালো অঙ্কটা, ঠিক আছে। এবার একটু আবার থিওরিতে একটু ব্যাক করছি, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, মেজারমেন্ট অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার। এবার আমি যে ব্যাপারটাই আসে হচ্ছে মেজারমেন্ট অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে মেজার করি, সেই ইনস্ট্রুমেন্টটাকে আমরা বলি ব্যারোমিটার, ঠিক আছে। তো ব্যারোমিটার যেমন একটা ডিভাইস, the device that is used to measure, that is used to measure the atmospheric pressure, that is used to measure the atmospheric pressure obviously, ঠিক আছে। সো ব্যারোমিটার বেসিক্যালি তিন রকমের হয়, একটা হচ্ছে তোমার সিম্পল ব্যারোমিটার, একটা হচ্ছে তোমার ফরটিন্স ব্যারোমিটার, আর একটা হচ্ছে তোমার অ্যানারয়েড ব্যারোমিটার, ঠিক আছে। সো আপাতত এখানে সিম্পল ব্যারোমিটার আর তোমার ফরটিন্স ব্যারোমিটারই আছে। সো সিম্পল ব্যারোমিটারে যদি ছবি আঁকি একটা, আমি জাস্ট একটা ছবিটা এঁকে নিই, টাইম নষ্ট করে লাভ নেই, পুরো ছবিটা এঁকে নিই তারপর দেখাচ্ছি, ঠিক আছে। একটা সিম্পল ব্যারোমিটার এরকম দেখতে হয় এক্স্যাক্টলি। তো বেসিক্যালি দেখো, একটা সিম্পল ব্যারোমিটার আমি এঁকেছি, এটা টোরিসেলি বলে একজন তোমার কি বলে, একজন তোমার কেমিস্ট বলো, হোয়াট এভার, বায়োলজিস্ট বলো, হোয়াট এভার, সে তৈরি করেছিল। সো ফিজিক্স বলো বা কেমিস্ট বলো, যাই হোক না, সে তৈরি করেছিল। তো বেসিক্যালি এটা কীভাবে তৈরি করেছিল বলি, একটা সিম্পল গ্লাস ব্যারোমিটারে তোমার একটা গ্লাস রড থাকে, এই যে গ্লাস রড দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা দিস ইজ দ্য গ্লাস রড, ঠিক আছে, গ্লাস টিউব, আচ্ছা গ্লাস টিউবে লেভেলিং করে দিই।
গ্লাস টিউব, এই গ্লাস টিউব তোমার 1 মিটার মতন হাইট একটা গ্লাস টিউব নেওয়া হয়েছে, 1 মিটার হাইট একটা গ্লাস টিউব নিয়েছে মতন না, এবং সেটা একটা দিক ক্লোজ, ওপর দিকটা ক্লোজ দেখতে পাচ্ছ, নিচের দিকটা খোলা, এই পোর্শনটা তোমার খোলা, ঠিক আছে। এবং এটাকে পুরোটা হচ্ছে আমি মার্কারি দিয়ে ফিল আপ করবো, পুরো লিকুইডটাকে আমি মার্কারি দিয়ে ফিল আপ করেছি, পুরো লিকুইডটাকে আমি মার্কারি দিয়ে ফিল আপ করেছি, ঠিক আছে। এবং এমনভাবে ফিল আপ করে যাতে ইয়ার বাবলস রিমেন ইনসাইড, মানে কোনো ভেতরে যাতে এই টিউবের মধ্যে কোনো ভেতরে যাতে কোনো ইয়ার বাবলস না থাকে, বা কোনো ইয়ার স্পেস যাতে না থাকে, বাদি কথা। এবার আমি ওপেন এন্ড অফ দ্য টিউব যেটা আমার খোলা আছে, সেটা আমি একটা আঙুল দিয়ে চাপিয়ে দিলাম। ধরো এই যে আমার এটা আমার ওপেন এন্ড, এই ওপেন এন্ডটা দিয়ে আঙুল দিয়ে চেপে দিলাম। আঙুল দিয়ে চেপে দেওয়ার পরে আমি কী করবো, দ্য টিউব ইজ দেন মেড আপসাইড ডাউন সেভারাল টাইমস, এরকমভাবে বারবার করে এরকমভাবে আপসাইড ডাউন করে নিলাম। আপসাইড ডাউন করলে কী হবে, যাতে যদি কোনো ভেতরে যদি কোনো বাবলস ঢুকে থাকতো এটার মধ্যে, তাহলে এটা তোমার অবভিয়াসলি বেরিয়ে যেত। যদি বাবলস এর ভেতরে ঢুকে থাকতো, তাহলে সেটা অবভিয়াসলি এরকম আপসাইড ডাউন করার ফলে সেই বাবলসগুলো তোমার বেরিয়ে যাবে। এবার এই কমপ্লিটলি ফিল যে টিউব যেটা আছে, সেটা আমি কী করলাম, উইথ ইজ ওপেন এন্ড ক্লোজ বাই থাম, ওপেন এন্ডটা ক্লোজ মানে ওপেন এন্ডটা আমি হাত দিয়ে চেপে রেখে আমি কী করলাম, এটাকে আমি একটা তোমার কী করলাম, এটা টিউবটাকে বারবার আপসাইড ডাউন করার পরে যে এয়ার বাবলস যাতে ভেতরে যদি না থাকে, কোনো যদি থাকে তো বেরিয়ে যায় যাতে, হোয়াট এভার। করার পরে কী করলাম, এই যে গ্লাস টিউব যেটা আছে, টিউবটাকে উল্টো করে আঙুলটা খোলা দিকটা আঙুল দিয়ে চাপা রেখে আমি ওটা একটা ট্রয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম। সেই ট্রয়ের মধ্যে যেটা হচ্ছে তোমার পুরোপুরি তোমার মার্কারি দিয়ে ওটা তোমার মার্কারি দিয়ে তোমার ফিল্ড আপ আর কি, ঠিক আছে। এবং শুধু তাই নয়, আমি গ্লাস টিউবটাকে একটা ভার্টিক্যালি আর কি স্ট্রেট আর কি আমি দাঁড় করিয়ে দিলাম, পারপেন্ডিকুলারলি, একদম পারপেন্ডিকুলার দাঁড় করিয়ে দিলাম। এবার আমি যদি থামটা সরিয়ে নিই, আমি দেখবো থামটা সরিয়ে নিই, ভেতরতে আস্তে আস্তে সরিয়ে নিলাম কেয়ারফুলি, যাতে কোনো ইয়ারবাডস যাতে ভেতরে না ঢোকে। আমি দেখবো যে আমার যে মার্কারি লেভেল যেটা আছে টিউবের মধ্যে, একটা মার্কারি লেভেল আছে আর কি, এবং তার যে হাইট যেটা আছে, সেই হাইটটা অ্যাকচুয়ালি আমার যে হাইট যেটা মানে এই যে স্পেসটা যেটা আমি দেখাচ্ছে তোমার, এই যে তোমার হাইট যেটা আর কি, অ্যাকচুয়ালি তোমার এখান থেকে এই অবধি আর কি যে হাইট এইচ যেটা আর কি, সেই এইচটা অ্যাকচুয়ালি আমার দেখাচ্ছে তোমার, তো যে হাইটটা আমার দেখাচ্ছে, সেই হাইটটা আমার দেখাচ্ছে হচ্ছে এইচ ইকুয়ালস টু আমার দেখাচ্ছে 76 সেন্টিমিটার। তো এই 76 সেন্টিমিটারই আমার বেসিক্যালি অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা বলে আমার অ্যাকচুয়ালি আর কি, ঠিক আছে। এই ব্যারোমেট্রিক হাইটটাকেই আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার বলি, ঠিক আছে। সো আমাদের যে ব্যারোমেট্রিক হাইট একটা নর্মাল, দ্য ব্যারোমেট্রিক হাইট অফ আ নর্মাল ব্যারোমিটারে কত হয়, দ্যাট ইজ ইকুয়াল টু 76 সেন্টিমিটার। এবং এই জিনিসটাকেই বা অর 0.76 মিটার বলি, এবং এটাকেই আমরা অফ মার্কারি, অবভিয়াসলি 76 মিটার অফ মার্কারি, এবং এটাকেই আমরা নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার বলে ডিনোট করি, ঠিক আছে। তো আজকে এই অবধি থাকুক। ব্যারোমেট্রিক হাইটের ব্যাপারে পরের দিন কিছু ফ্যাক্টার্সগুলো করাবো, এরকম ফ্যাক্টার্স যেগুলো আছে। তারপর তোমার ব্যারোমিটারের উপরে কিছু পড়াবো আর কি, অ্যাকচুয়ালি মানে টেম্পারেচার কীভাবে টেম্পারেচার মেজার করা হয় আর কি, ঠিক আছে। অনেকে লেন্থ এক্সটেন্ড হয়ে যাবে ব্যাপারটা, আজকে এই অবধিই থাকুক, ঠিক আছে। তো ব্যারোমিটারের যে তোমার ব্যারোমিটারের ব্যাপারে আরও পরের দিন আরও অনেক কিছু পড়াবো। তো আপাতত এই অবধি থাকুক, পরের দিন, ঠিক আছে, পরের দিন আবার বাকি পার্টটা পড়াবো। ওকে, চলো।